This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরি করার একটা পরিকল্পনা ছিল। রাত্রেবেলা ভেন্টিলেটর কেটে, পোলবার রামনাথপুরের কথা বলছি, সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেন্টিলেটর কেটে সেখানে কেউ বা কারা ঢোকার চেষ্টা করে, সে আওয়াজ পান স্থানীয়রা, পুলিশে খবর দেন, পুলিশ গিয়ে ঘিরে ধরে, ব্যাংক ম্যানেজারকেও ডাকা হয় এবং পুলিশের তখন সন্দেহ হয় যে একজন না অনেকজন, একজনকে পাকড়াও করা গিয়েছে পোলবার সুদর্শনপুর এলাকার বাসিন্দা সে। আরও একটু ডিটেল আমি জানবো আমার সহকর্মী আশিক ইনসানের কাছ থেকে। আশিক, আর কি জানা যাচ্ছে, কি পরিকল্পনা ছিল, যাকে ধরা যাচ্ছে তার পরিচয় কি জানা যাচ্ছে, কি উদ্দেশ্য ছিল, ডিটেল বলো। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে পোলবার সুদর্শনেরই বাসিন্দা দেবকুমার লোহার, সে গতকাল পোলবার রামনাথপুরের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঢোকে, সেই ব্যাংকের যে ভেন্টিলেটর রয়েছে সেই ভেন্টিলেটরের কেটে সে ব্যাংকের ভিতর ঢোকে এবং লুটের জন্য পরিকল্পনা করে। সেই সময় ওই যে ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের আশপাশে বহু বাড়ি রয়েছে, জনবহুল এলাকায় ওই ব্যাংক। ফলে স্থানীয় বাসিন্দারা যখন ব্যাংকের ভিতর থেকে আওয়াজ পান, তারাই পোলবা থানার যে টহলদারি পুলিশ রয়েছে সেই টহলদারি পুলিশে খবর দেয় এবং ঘটনাস্থলে টহলদারি পুলিশ আসে এবং তারপরেই কিন্তু পুলিশের একটা সন্দেহ হয় যে একজন আছে নাকি কি একাধিক লোক রয়েছে। ফলে তখন পোলবা থানা থেকেও আরো পুলিশ বাহিনী যায় এবং গোটা ব্যাংকটাকে তারা ঘিরে ফেলেন এবং তারপরে আস্তে আস্তে পুলিশ ভিতরে ঢোকে এবং ঢুকে একজনকে পাকড়াও করে। পুলিশের সন্দেহ রয়েছে যে পোলবার একটি স্কুলে গত কয়েকদিন আগে একটি চুরির ঘটনা ঘটে এবং সেই ঘটনার সঙ্গেও এই দেবকুমার লোহারের যোগ রয়েছে কিনা সেই দিকটাই তারা তদন্ত করে দেখছেন এবং এই ব্যাংকে সে কতটা কি লুট করেছে বা তার সঙ্গে আরো কেউ ছিল, কেউ একা দেবকুমার কিনা নাকি কোন রকম বড় গ্যাং কাজ করতো, যেহেতু সম্প্রতি চুরির ঘটনা একই এলাকায় ঘটেছে, সেইটা এই মুহূর্তে জানার বিষয়। ধন্যবাদ আশিক। প্রথম রাউন্ডে যে সেকেন্ড রাউন্ডে আসার সময় এখানে তখন দাঁড়ায়, আওয়াজ শুনতে পায় যে পুলিশ যখন এখানে ভেতরে ঢোকে তখন এখানে দেখে এরকম আওয়াজ পাচ্ছে, তখন এরকম দেখা যায় যে একজন ঢুকে আছে। যে ফোন করা হয় ম্যানেজারকে, ম্যানেজার আসে জানায় যে হ্যাঁ ভেতরে ক্যামেরা, হয়তো জানা ছিল ওনাদের কিছু ক্যামেরার ব্যাপারে, যে ক্যামেরাতে দেখতে পেয়েছে সেই হিসাবে তারপরে একজনকে ধরে নিয়ে গেছে। বলবার পর চলুন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, যেখানে 5 বছরের মেয়ে বমি করে ফেলে এবং তারপর সেই বমি পরিষ্কার করতে বলা হয় বাবাকে। সারাদিন আমরা এই খবর দেখিয়েছিলাম গতকাল। এরপর যে ডাক্তার অভিযুক্ত সেই ডাক্তারকে শোকজ করা হয়েছে এবং একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এটা একদম কাঙ্ক্ষিত নয়, সেটা কখনো আমরা বলিনি, এটা প্রথমই হলো। আমরা যত সাধ্য চেষ্টা করি, দরকার পড়লে অন্যান্য স্টাফ দিয়ে বা রিকোয়েস্ট করে দেওয়া হয়। আমাদের এ ধরনের কখনো হয়নি যে পেশেন্টকে পরিষ্কার করতে বলা হয়েছে বা করা হয়েছে। যদি বলে থাকেন ডাক্তারবাবুটা ভুলই করেছেন, সেটা ওনাকে শোকজ করা হয়েছে, দেখা যাক উত্তর দেন, এটা বলা যায় না আর কি। স্বাস্থ্য দপ্তর থেকে আমাকে সিএমও স্যার জানিয়েছেন যে কি অ্যাকশন নিয়েছি বা শোকজ করার কথা বলেছেন বা যেভাবে পদক্ষেপ করতে বলেছেন আমরা নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। ওনারা যেভাবে পদক্ষেপ নেবেন সেভাবেই চলবে। ইমার্জেন্সিতে আমি যখন ডাক্তার দেখানোকালীন অবস্থায় আমার মেয়ে বমি করে ফেলে। ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন, সেই বমিটা আমাকে জোরপূর্বক, কি নাম তার, যত সম্ভব তন্ময় সরকার, উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই, এটা আপনাকেই করতে হবে। আর হচ্ছে তখন আমি বাধ্য হয়ে করি। এটাতে আমি মনে করি যে একটা সরকারি হাসপাতালে রুগীর আত্মীয়কে দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমি মনে করি আমার মান সম্মান হানি হয়েছে। এক্ষেত্রে কি সুপারের কাছে লিখিত করেছেন? আজকে এসছি আমি সুপারের কাছে, কিন্তু সুপার নেই, তার জন্য আমি আমার কমপ্লেন বক্সে জমা করেছি। ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চা যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয়, তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে, যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ছিল না। তো সেক্ষেত্রে এক পেশেন্ট, প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে, সেই বমির ওপরে পা দিয়ে পেশেন্ট দেখতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে, তাহলে আমার কিছু বলার নেই। তাহলে কি হাসপাতালে সুইপার নেই? হাসপাতালে সুইপার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিডিএর প্রচুর অভাব রয়েছে।
তার জন্য কিন্তু এটা হয়েছে। কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি, এটা কোনোদিনই সম্ভব না। দেখুন, আমরা TV9 বাংলা বলছি, ডাক্তারবাবু যা বলছেন তার পুরোটাই ফেলে দেওয়ার মতো নয়। হ্যাঁ, তার আচরণে ইনসেনসিটিভিটি ছিল, সংবেদনশীলতার অভাব ছিল, এটা স্পষ্ট। কিন্তু আসল গলতটা তো বিসমিল্লাহ। এই যে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল, সে তো নেই রাজ্যের ছবি, স্থায়ী কর্মী নেই, গ্রুপ ডি পদে 30টা পোস্ট ফাঁকা, হাসপাতালে সুইপারের দায়িত্বে মানে 15 জন সুইপার থাকার কথা। ওই হাসপাতালের যত বড় জায়গা, যত বড় এলাকা, যত রোগী আসে, তাতে অন্তত 15 জনের প্রয়োজন, মাত্র 7 জন আছেন, অর্থাৎ 8 জন নেই। অস্থায়ী কিছু সাফাই কর্মী ছিল, তাদের বসিয়ে দেওয়া হয়েছে। কেন জানেন? কারণ টাকা নেই। হাসপাতালের যে বিমার টাকা, স্বাস্থ্য বিমার টাকা, সেটা নাকি পাওয়া যায় না। প্রকল্পের টাকা বরাদ্দ না হওয়ায় জটিলতা। শুধুই আউটডোরের টিকিট বিক্রি করে, ওই যে 1 টাকা 2 টাকা করে টিকিট বিক্রি করে যে টাকাটা জড়ো হয়, সেইটা দিয়ে হাসপাতাল চলছে। এটা সুপার সাহেব নিজেই বলছেন। আমাদের 15 জন এখানে স্যাংশন আছে, আর সেই মতো 7 জন 8 জন, একজন সাসপেন্ড হয়ে আছে বলে 7 জন কর্মরত আছে আর কি। 8 জনের ঘাটতিটা একটু সমস্যা হচ্ছে আমাদের। আর SBI বলে একটা ফান্ড ছিল আগে, আর মানে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা বলে একটাই ছিল, সেটার একটা বিশাল অ্যামাউন্ট একটা টাকা ছিল আমাদের। সেই ফান্ডটা দিয়ে আমরা খরচ করে এতদিন তলা নিতে শেষ হয়ে গেছে। এই মুহূর্তে টাকাটা নেই আর কি, না থাকার জন্য আমরা সেটা রাখতে পারছি না। না থাকার জন্য আপাতত যারা পার্মানেন্ট স্টাফ ওরাই কাজ করছেন। আর খুব আমাদের যদি ইউজার চার্জ যেটা আছে, আউটডোর টিকিট করে যেটা রোজগার হয়, সেই টাকা দিয়ে আমরা যেটুকু রাখছি 1 জন 2 জন রাখতে পারছি, খুব বেশি রাখতে পারছি না। তার জন্য একটা সমস্যা আমাদের হচ্ছে। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, অনেকবার জানিয়েছি। খুব শিগগিরই ওটা মিটে যাবে সেটা বলেছেন, আশ্বাস দিয়েছেন। 8 জনেরই কাজ বন্ধ, তার মধ্যে 3 জনা লোকের কাজ করে বলে কাজ করছে ওরা। পার্মানেন্ট স্টাফ আছে, সুইপার আছে 4টে বেটা ছেলে আর 4টে মেয়ে ছেলে, আর ক্যাজুয়ালের 3 জন আছে বাউন্ডারির। টোটাল এই হসপিটালে টোটাল ম্যাক্সিমাম 20টার তো লাগবেই। 8 জন 8 জন টোটাল আছে, আর এই বাইরে আছে 3 জন। আমরা 8 জন মতন কাজ করছিলাম। এই 1 মাস 15 দিন হচ্ছে। হ্যাঁ, সবাই মিলে যাওয়া হয়েছিল বিধায়কের কাছে। বিধায়কবাবু বললেন টাকা নেই ফান্ডে, টাকা আসলে আমরা আবার লোক নিব। দেখুন, এই ঘটনাটা দুর্ভাগ্যজনক। এই ঘটনাটা দেখে এবং শুনে বোধ করি রাজ্যবাসীর সবার খুব খারাপ লেগেছে। কিন্তু এটা না ঘটলে আবার এটা আমরা জানতে পারতাম না যে এই হাসপাতালটার পরিকাঠামোতে কত বড় গলদ রয়েছে। আপাতত মঞ্জিরা এবং শুভজিৎ, আমার 2 সহকর্মীকে ধন্যবাদ জানাই। মানিকচকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে হামলার রেশ কাটতে না কাটতেই এবার রক্তাক্ত তার গাড়ির চালক। এই ঘটনায়, অর্থাৎ সাবিত্রী মিত্রর গাড়ির চালককে আক্রমণের ঘটনায় 2 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে আমরা জানতে পারছি। একবারে লেটেস্ট খবর, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রতোষের সঙ্গে। সুব্রতোষ, এরা কারা? দেখো, 2 জনের নাম পাওয়া গেছে পুলিশ সূত্রে। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে একজনের নাম ভোলা এবং আরেকজনের নাম পবন ঘোষ। পুলিশের বক্তব্য যে এই গাড়ির চালকের সঙ্গে তাদের প্রথমে বচসা হয়। প্রথমে গাড়ির চালক যে কথা বলেছিল তারা নাকি মুখ ঢেকে ছিল এবং তার উপর অতর্কিত হামলা চালায়। কিন্তু পুলিশের বক্তব্য অনুযায়ী ঘটনাটা ঠিক তা নয়। এই গাড়ির চালক প্রথমেই নাকি এদেরকে সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে, এদের সঙ্গে অশালীন কথাবার্তাও বলে। এরপরে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং তারপরে তারা কিন্তু ধারালো অস্ত্র দিয়ে ওর হাতে এবং পিঠে কোপ মারে। এই ঘটনা ভোলা এবং সুব্রতোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তবে যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের কাছে যখন অস্ত্র ছিল তারা কিন্তু দুষ্কৃতী, সেটা বুঝতে কারো বাকি নেই।